Hello friends, today I am here with a short analysis of the poem The Poetry of Earth by John Keats. So before going into the text and its explanation, let us know a bit about the poet John Keats. Together with Lord Byron and Shelley, John Keats' dates are 1795 to 1821, formed the younger generation of the Romantic poets. Keats found poetic inspiration in nature. He used sensuous imagery to describe the natural world with care and precision. At the heart of his poetry lay the conviction, beauty is truth, truth beauty. That is all ye know on earth and all ye need to know. This is a famous line from the poem Ode on a Grecian Urn, and this line perfectly fits with the images that Keats employed while he composed his poetry. He was a lover of beauty, as all Romantic poets were, and he belonged to the younger generation of Romantic poets along with Byron and Shelley. So coming to this poem, এই যে কবিতাটা রয়েছে, Poetry of Earth is Never Dead, this is a sonnet. Sonnet এর আগে আমরা আলোচনা করেছি, 14 লাইনের কবিতা, এটা 14 লাইন পোয়েম। আর এই সনেটটা ইটালিয়ান ফর্মে রয়েছে, মানে ইটালিয়ান ফর্ম বা পেট্রার্কান সনেটের যে ফর্মটা, সেই ফর্মটা এখানে এমপ্লয় করা হয়েছে। 8 লাইন, প্রথম 8 লাইন আর তারপরে 6 লাইন। তো প্রথম যে 8টি লাইন আছে সেখানে রাইম স্কিম হলো এবিবিএ এবিবিএ, আর লাস্টের যে 6 লাইন যেটাকে সেস্টেট বলা হয় সেটার রাইম স্কিমটা হলো সিডিই সিডিই। তার মানে অক্টেভ আর সেস্টেটে এখানে ডিভাইড করা রয়েছে 14 লাইন। প্রথম 8 লাইনকে অক্টেভ বলা হচ্ছে, সেখানে রাইম স্কিমটা হলো এবিবিএ এবিবিএ, আর লাস্টের 6 লাইন যেটা সেস্টেট, সেই সেস্টেটটা রাইম স্কিমটা হলো সিডিই সিডিই। তাহলে অক্টেভে কি করা হয়েছে, এই যে ইন দ্য অক্টেভ হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার ইন দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। মানে এখানে বেসিক্যালি আমরা যখন কবিতাটা পড়বো দেখবো যে অক্টেভ আর সেস্টেটে দুটো সিজনের নিয়ে আলোচনা করা হয়েছে। অক্টেভে সামার সিজনে কি করে এই যে নেচারে যে মিউজিকটার কথা বলা হয়েছে, এই মিউজিকটা কি করে গ্রাসহপারের ভয়েসের মধ্যে দিয়ে অ্যালাইভ থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে লাস্ট 6 লাইন সেস্টেট, সেখানে কিন্তু উইন্টারের কথা বলা হয়েছে। উইন্টারে ক্রিকেটের যে সং, সেই ক্রিকেটের সঙের মধ্যে দিয়ে কি করে মিউজিকটা বেঁচে থাকে নেচারে, সেইটা আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে সিজনস ক্যান পাস অন, সিজনস উইল ফ্লো বাই, সিজনস উইল come one after the other, the cycle of seasons will continue, কিন্তু এই মিউজিক অফ আর্থ, the music of earth, it never ceases, মানে এটা কখনোই স্টপ করে না। যে সঙ্গীতটা বিরাজমান রয়েছে নেচারে, এই মিউজিকটা কিন্তু চিরকাল চলতেই থাকে, এটা কোনোদিনও স্টপ করে না। ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সাইকেল অফ সিজনস। যেরকম সিজনটা একটা সিজনগুলো একটা সাইক্লিক্যাল অর্ডারে চলতে থাকে, সেরকম এই মিউজিকটাও কিন্তু এরকম সাইক্লিক্যাল অর্ডারে সিজনের আসা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস ফ্লোতে চলতে থাকে। এই মিউজিকের যেরকম স্টপ নেই, সেরকম সাইকেল অফ সিজনেরও কোনো স্টপ নেই। এগুলো দুটোই একে অপরের পরিপূরক। সিজন যেরকম একটার পর একটা আসতে থাকে, কিন্তু সেরকমই এই মিউজিকটাও কিন্তু প্রত্যেকটা সিজনে কিন্তু চলতে থাকে, ডিফারেন্ট ফর্মসে, ডিফারেন্ট লুকে। মানে জিনিসটা রূপটা হয়তো পাল্টে যায়। যেরকম এখানে প্রথম 8 লাইনে আমরা যখন পড়বো দেখবো যে গ্রাসহপারের সঙ্গের ভয়েসের মধ্যে দিয়ে মিউজিকটা অ্যালাইভ রয়েছে সামারে, সেরকম এই ফর্মটা আবার পাল্টে যাচ্ছে, ক্রিকেটের সঙ্গের মাধ্যমে এই মিউজিকটা জীবিত রয়েছে উইন্টারে। কিন্তু যাই হোক না কেন, যে ফর্মেই থাকুক না কেন, এই মিউজিকটা কিন্তু কোনোদিনও স্টপ করছে না। মানে পোয়েট্রি অফ দ্য আর্থ ইট নেভার সিজেস, পোয়েট্রিটা কোনোদিনও স্টপ করে না। আর এখানে আর একটা জিনিসও বলা দরকার, যে এই যে কিটসের যে সনেট পোয়েট্রি অফ আর্থ আছে, এটা ছিল অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাকচুয়ালি আ প্রোডাক্ট অফ দ্য কম্পিটিশন বিটুইন কিটস অ্যান্ড হিজ ফ্রেন্ড লে হান্ট। কিটসের একজন বন্ধু ছিল লে হান্ট, তার এবং কিটসের মধ্যে কবিতা লেখা নিয়ে একটা কম্পিটিশন হয়েছিল। সেখানে কিটস তাকে কিটসকে এই যে থিমটা, যে থিমের উপর এই কবিতাটা বেস করা, সেই থিমটা কিন্তু
তাকে প্রপোজ করেছিল তার বন্ধু লি হান্ট, ঠিক আছে। তো কিটস কম্পোজ দ্য সনেট অন দ্য থিম প্রপোজড বাই হিজ ফ্রেন্ড লি হান্ট। আর এই কন্টেন্ট আর এক্সপ্রেশন, এই কবিতার যে কন্টেন্ট আর এক্সপ্রেশন মানে বিষয়বস্তু এবং যে উপস্থাপনা বা এক্সপ্রেশন যেটা রয়েছে, ঠিক আছে। তো এই দুটোর দিক থেকে দেখতে গেলেই ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সনেটস ইন ইংলিশ লিটারেচার। মানে কন্টেন্ট, বিষয়বস্তু এবং এক্সপ্রেশন, উপস্থাপনা বা প্রকাশভঙ্গি, ঠিক আছে, এই দুটোর উপর যদি আমরা বিচার করে দেখি তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সনেটস ইন ইংলিশ লিটারেচার। আর এর মধ্যে থেকে এই কবিতার যে টাইটেলটাই, ঠিক আছে, কবিতার টাইটেল আর কবিতার যে ফার্স্ট লাইনটা, কবিতা যে ফার্স্ট লাইনটা রয়েছে মানে অক্টেভের শুরু হওয়ার মানে কবিতার যে একদম ফার্স্ট লাইনটা, যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ইট ইজ ওয়ান অফ দ্য ওয়াইডলি ইউজড লাইনস ইন ইংলিশ লিটারেচার, ঠিক আছে। এটা একটা ফেমাস লাইন ইন ইংলিশ লিটারেচার এবং এই কবিতা থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এই কবিতাটা আমরা এবার ডিটেলসে এক্সপ্লেনেশনের দিকে যাব। তাহলে প্রথমে এখানে বলেছে যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আমরা প্রথম 8 লাইনের দিকে আগে যাচ্ছি। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, the poetry of earth is never dead when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from hedge to hedge about the new mown mead, that is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. তাহলে এখানে আমরা যখন পড়ছি কি দেখছি, প্রথমেই বলেছে সে বিখ্যাত লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে প্রকৃতির যে কাব্য, প্রকৃতির যে মিউজিক, পোয়েট্রি বলতে এখানে অ্যাকচুয়ালি রেফার করেছে মিউজিককে। তো মিউজিক নেভার স্টপস ইন নেচার, ইট অলওয়েজ এক্সিস্ট। যাই হোক না কেন প্রকৃতির সঙ্গীত, প্রকৃতির যে মিউজিক, সেই মিউজিকটা কিন্তু সিজলেস, সেটার কোনো রকম বিরতি নেই, বিরামহীন ভাবে মিউজিকটা চলতে থাকে। তো এটা বলেছে। আর বলেছে যে when all the birds are faint with the hot sun and hide in cooling trees, বলছে যে এটা একটা টিপিক্যালি একটা সামারের চিত্র তুলে ধরা হয়েছে। সেটা আমি বলেওছিলাম যে অক্টেভ যে কবিতাটার, অক্টেভটায় কিন্তু সামার সিজনের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে বলেছে when all the birds are faint with the hot sun, মানে যখন এই সূর্যের প্রবল তাপে সামারের যে তাপপ্রবাহ চলে, ঠিক আছে, এই সামারের তাপে যখন বাকি যে বার্ডসরা রয়েছে, ঠিক আছে, বার্ডসরা যারা সিঙ্গিং বার্ডস বলতে এখানে সিঙ্গিং বার্ডসদেরই রেফার করা হয়েছে, তো যারা গান গায় আর কি, গায়ক পাখি। তো এই পাখিরা যখন তারা খুব দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে, তারা উইক টায়ার্ড ফিল করে, তারা যখন টায়ার্ড ফিল করে এই তাপের ফলে তারা কি করে, দে হাইড ইন দ্য কুলিং ট্রিজ, ঠিক আছে। তারা হাইড বলতে এখানে টেক শেল্টার বা আশ্রয় নেয়। তো যখন এই সামারের তাপে এই পাখিগুলি, দ্য সিঙ্গিং বার্ডস বা গায়ক পাখিরা, ঠিক আছে, তারা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা আশ্রয় নেয় বা তারা শেল্টার নেয় কোথায়, কুলিং ট্রিজে। কুলিং ট্রিজ বলতে এখানে বলছে ইন দ্য কুল শেড অফার্ড বাই দ্য ট্রিজ, মানে গাছের যে শীতল ছায়া থাকে সেই ছায়াতে তারা আশ্রয় নেয়। তার মানে when the birds are faint with the hot sun and hide in the cooling trees, cooling trees মানে গাছগুলো ঠান্ডা হয়, গাছ যে ছায়াটা বিস্তার করে, গাছের যে ছায়াটা অফার করে গাছটা, the cool shade that is offered by the trees, সেইটাই রেফারেন্সে কিন্তু কুলিং ট্রিজ বলা হয়েছে। তার মানে যখন পাখিরা খুব ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রবল তাপের ফলে, প্রবল তাপপ্রবাহের ফলে, তখন তারা এই গাছের ঠান্ডা ছায়াতে তারা বিশ্রাম নেয়, দে টেক শেল্টার, ঠিক আছে। অ্যান্ড তারপরে কি হয়, সেই সময়টা, তার মানে গায়ক পাখিরা বা পাখিরা যদি ছায়াতে বিশ্রাম নেয়, গাছের ছায়াতে, তাহলে গানটা কে গাইবে? তাহলে এই যে আমরা বলছি দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড, মিউজিকটা যে অনবরত চলতে থাকছে, তো যারা মিউজিকটা সৃষ্টি করে সেই পাখিরা যদি তারা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হয়ে সামারে তারা যদি এই গাছের ছায়ায় তারা রেস্ট করতে থাকে, তাহলে তখন মিউজিকটা কন্টিনিউ কে করে? তখন মিউজিকটা কন্টিনিউ করে গ্রাস হপার।
আর এখানে বলেছে দেখো যে তারপরে আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড। এই হেজ টু হেজ বলতে কি? হেজ মানে হলো অ্যাকচুয়ালি ওয়াইল্ড গ্রোথ অফ প্লান্টস অ্যান্ড শ্রাবস বা বুশেস, ঠিক আছে, বা বাংলায় ঝোপঝাড়। তো এই ঝোপ থেকে একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে একটা শব্দ আমরা শুনতে পাই, ঠিক আছে। আর এই যে যে শব্দটা আমরা শুনতে পাই, ইট রানস অ্যাক্রস মেডোজ, ঠিক আছে। এটা বলেছে কি নিউ মোন মিড। নিউ মোন মানে কি? নিউ মোন মানে হলো ফ্রেশলি কাট বা সদ্য কাটা। আর মিড মানে কি? মিড মানে মেডো বা চারণভূমি বা ঘাসে ভরা প্রান্তর। তো এই যে সাউন্ডটা, যখন পাখিরা এই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে তখন একটা সাউন্ড আমরা কনস্ট্যান্টলি শুনতে পাই এই সামারের সময়। সেই সাউন্ডটা কোথায় শুনতে পাই? একটা হেজ থেকে আরেকটা হেজ, মানে একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে যেন সাউন্ডটা মুভ করছে, and it moves across the new mown mead, মানে সদ্য কাটা যে চারণভূমি বা ঘাসে ভরা প্রান্তর, তার ওপর দিয়ে এই সাউন্ডটা একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে কনস্ট্যান্টলি মুভ করতে থাকে, ঠিক আছে। তো এই সাউন্ডটা হলো অ্যাকচুয়ালি গ্রাস হপারের। দ্যাট ইজ দ্য গ্রাস হপার। হি টেক্স দ্য লিড। হি টেক্স দ্য লিড। হি টেক্স দ্য লিড বলতে এখানে যখন পাখিরা তাদের কাজটা ঠিকমতো করতে পারছে না, পাখিরা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, তখন দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড। গ্রাস হপার টেক্স দ্য লিড মানে গ্রাস হপার মুখ্য ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসে। হি কামস ফরওয়ার্ড টু প্লে দ্য মেজর রোল। গ্রাসহপার প্লেজ দ্য মেজর রোল টু ক্যারি দ্য মিউজিক অফ নেচার ফরওয়ার্ড। প্রকৃতির যে সঙ্গীত সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রাসহপার নিজের কাঁধে তখন তুলে নেয়, যখন কিনা বাকি যে পাখিরা রয়েছে তারা এই সামারের যে তাপপ্রবাহের ফলে তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের ঠান্ডা ছায়ায় বা শীতল ছায়ায় বিশ্রাম নেয়, তখন প্রকৃতির এই মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় গ্রাসহপার। তার যে সংটা বা তার যে ভয়েসটা সেটা আমরা হেজ টু হেজ এগিয়ে যেতে শুনতে পাই, এবং সেটা ইট গোজ অ্যাবাউট দ্য ফ্রেশলি কাট মেডোস। সদ্য কাটা চারণভূমির ওপর দিয়েও ইট মুভস, ঠিক আছে, ইট মুভস অ্যাক্রস। গ্রাস হপার বলতে অ্যাকচুয়ালি এখানে যেটা মানে গ্রাস হপার বলতে তোমরা সবাই জানো, গ্রাস হপার বলতে অ্যাকচুয়ালি হলো ঘাস ফড়িং, ঠিক আছে। তো এই ঘাস ফড়িং এর হাত ধরেই কিন্তু সামারে আমাদের প্রকৃতির মিউজিকটা কিন্তু এগিয়ে চলে। আর it takes the lead in summer luxury he has never done with his delight, for when tired out with fun he rests at ease beneath some pleasant weed. বলছে যে the grasshopper enjoys the abundance of the season. ঘাসফড়িং গ্রীষ্মের আনন্দ ও প্রাচুর্যকে উপভোগ করে, ঠিক আছে। ঘাসফড়িং গ্রীষ্মের গায়ক হিসেবে যেরকম এগিয়ে আসে পাখিদের অনুপস্থিতিতে, বা পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত পাখিদের অনুপস্থিতিতে ঘাসফড়িং তখন এগিয়ে আসে, এবং ঘাসফড়িং গ্রীষ্মের যে আনন্দ এবং প্রাচুর্য, সামার লাক্সারি যেটাকে বলা হয়েছে, সেই সামারের লাক্সারিটাকে সে উপভোগ করে, এবং তার যে সে যে ভূমিকাটা পালন করছে সেটাকেও সে উপভোগ করে। আচ্ছা, আর বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে হলো তার আনন্দ যেন অপুরাণ, তার আনন্দ যেন কখনো শেষ হয় না। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে সে যে এই যে কাজটা করে, এই যে মুখ্য ভূমিকাটা পালন করে সে যে আনন্দটা ডিরাইভ করে, সেই আনন্দটা যেন অফুরান আনন্দ, সেটা যেন কখনো শেষ হয় না। হি ইজ নেভার ডান উইথ দ্য সামার ডিলাইটস। সামারের যে লাক্সারি, সামারের যে ডিলাইটস, হিজ জয় নেভার এন্ডস, আর আনন্দ কখনো শেষ হয় না। সে সবসময় নিজের কাজটাকে উপভোগ করতে থাকে, সে সামারের যে বিউটি, গ্র্যান্ডার, স্প্লেন্ডার এটাকে উপভোগ করতে থাকে, এবং তার ভূমিকাটা সে সুন্দরভাবে পালন করতে থাকে, এটাই এখানে বলা হয়েছে। আর বলছে ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। বলছে যখন অতিরিক্ত আনন্দে সে ক্লান্ত হয়ে পড়ে, বলছে ওয়েন টায়ার্ড আউট উইথ ফান। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, পাখিগুলো কিন্তু তারা সূর্যের তাপের কারণে দে আর ফেন্ট, দে আর উইক। এই উইক বা টায়ার্ড হয়ে গেছে তারা তাপের মানে কারণে, এবং সেই কারণে তারা রেস্ট নিচ্ছে, তারা তাদের যে গান গাওয়া যে কাজ সেটা থেকে কিন্তু তারা বিরত থাকছে। কিন্তু এখানে গ্রাস হপারটা এতটাই উৎসাহিত যে বলছে হি ইজ টায়ার্ড আউট উইথ ফান,
তার মানে যে হি বিকামস টায়ার্ড বিকজ হি ইজ এক্সেসিভলি ডিলাইটেড, ঠিক আছে, অতিরিক্ত আনন্দের কারণে সে ক্লান্ত হয়ে পড়েছে। পাখিদের মতো কিন্তু সে নয়, সে এতটাই আনন্দিত, সে আনন্দের কারণে ক্লান্ত হয়ে পড়েছে, এবং যখন সে আনন্দের কারণে ক্লান্ত হয়ে পড়ে, ঠিক আছে, তখন সে কি করে, তখন সে একটা চমৎকার একটা আগাছার তলায় সে বিশ্রাম নেয়, ঠিক আছে। প্লেজেন্ট উইড, প্লেজেন্ট মানে অ্যাকচুয়ালি একটা চমৎকার বা চার্মিং, আগাছা চার্মিং হয়তো হতে পারে না, কিন্তু এখানে যেহেতু রোম্যান্টিক পোয়েট, তো তিনি আগাছাকেও অ্যাজ ইফ চার্মিং ভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন যখন এই গ্রাস হপার বা ঘাস হরিণটা যখন অতিরিক্ত আনন্দের কারণে টায়ার্ড হয়ে যায়, তখন সে একটা আগাছার তলায় বা উইডের তলায় গিয়ে বিশ্রাম নেয়, এবং আগাছাটাও তার জন্য যেন চার্মিং মনে হয়, ঠিক আছে। এটা খুব টিপিক্যাল রোম্যান্টিক একটা সাইট, যেখানে উইডকেও চার্মিং বলা হয়েছে। তো এইটা হলো প্রথম 8টা লাইন, যেখানে গ্রাস হপার বা ঘাস ফড়িংয়ের যে রোল সামারের মিউজিকটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য, সেটা কিন্তু খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে। এবার আমরা আসছি শেষ স্টেটে, যেখানে উইন্টারের কি করে ক্রিকেটের হাত ধরে আমাদের যে মিউজিকটা, মানে নেচারের যে মিউজিকটা, সেটা কিভাবে এগিয়ে যায়, সেটা কিন্তু একটা বর্ণনা দেওয়া হয়েছে। তো সেইটার দিকে আমরা এবার এগিয়ে যাব। তো এখানে যে কথাটা বলা হয়েছে, দেখো যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। প্রথমে এখানে তুমি ভালো করে দেখো, প্রথম মানে অক্টেভের যে ফার্স্ট লাইনটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, আর সেস্টেটের যে ফার্স্ট লাইনটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, দুটোর মানেই কিন্তু মোরাললেস এক, ঠিক আছে। সিজিং নেভার মানে কখনো স্টপ করে না, আর পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড মানে কখনো পোয়েট্রি অফ আর্থ মারা যায় না। তার মানে দুটোরই মানে কিন্তু একই, যে যে সঙ্গীতটা নেচারে বিরাজ করে, সেই সঙ্গীতের কখনো মৃত্যু হয় না, সঙ্গীত কখনো থেমে থাকে না। দুটোকে দুরকম ভাবে লেখা হয়েছে, কিন্তু দুটোর যে সেন্সটা সেটা কিন্তু একই, ঠিক আছে। তাহলে এবার আমরা পরের লাইনটায় যাই, সেটা হলো অন এ লোন উইন্টার ইভিনিং when the frost has wrought a silence। বলছে এরকম একটা শীতের একটা বিকেল, ঠিক আছে, শীতের একটা বিকেল। এবার এই শীতের বিকেলে নির্জন একটা জনমানব শূন্য চারপাশ, শীতের বিকেলে লোন উইন্টার ইভিনিং, লোন বলতে এখানে নির্জন জনমানব শূন্য, চারপাশটা পুরো জনমানব শূন্য, ঠিক আছে। আর when frost has wrought a silence, ফ্রস্ট মানে তুষার, আর রট মানে কি, রট মানে ক্রিয়েটেড অর মেড, মানে এই তুষার সৃষ্ট করেছে একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা। বলছে বাইরে তুষারপাত হচ্ছে, এবং তুষারপাতের ফলে বাইরেটা পুরোটা জনমানবহীন, পুরোটা ফাঁকা, এবং এই তুষারের কারণে কিন্তু চারপাশটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। এই রট যে কথাটা, রট কথাটা কিন্তু পাস্ট টেন্সে ইউজ করা হয়, এবং পাস্ট টেন্স ইউজ করে বোঝানো হয় যে এর ফলে কিছু হয়েছে। যেরকম এখানে বলা হয়েছে, এখানে মানে পাস্ট টেন্সেই কথাটা ইউজ করা হয়, যেরকম এখানে বলেছে, দেখো রট মানে মানে এই লাইনটা যেটা বলা হয়েছে যে হ্যাজ রট আ সাইলেন্স, তার মানে ক্রিয়েটেড অর মেড সামথিং, মানে কি ক্রিয়েট করেছে, সাইলেন্সটাকে ক্রিয়েট করেছে। কে ক্রিয়েট করেছে? তুষার ক্রিয়েট করেছে, ফ্রস্ট ক্রিয়েট করেছে। তার মানে দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। তো বলছি এই শীতের জনমানবহীন বিকেলে যখন তুষারপাত হচ্ছে, তুষারপাতের ফলে কিন্তু চারপাশটা একটা সাইলেন্স বিরাজ করছে, এভরিথিং ইজ কোয়াইট, ঠিক আছে। তখন কি হয়? ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং। ফ্রম দ্য স্টোভ, ঠিক আছে, স্টোভ মানে এখানে অ্যাকচুয়ালি মিন করেছে ফায়ার প্লেসকে, বা তোমরা নিশ্চয়ই জানো যে ফায়ার প্লেস এরকম কাঠের দ্বারা আগুন জ্বালিয়ে ঘরটাকে গরম রাখা হয়, সেই ফায়ার প্লেসকে এখানে স্টোভ বলে মিন করা হয়েছে, মানে ঘর গরম করার চুল্লি বলা যেতে পারে। তো এই স্টোভের যে মানে স্টোভ, এই স্টোভের ঠিক পাশ থেকে, ঠিক আছে, ক্রিকেটের গানটা শোনা যায়। ক্রিকেট মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যদি বলি বাংলায় বলতে গেলে ঝিঝি পোকা, ঠিক আছে, ক্রিকেট মানে অ্যাকচুয়ালি। তো এই ক্রিকেটের যে ডাকটা, সেই ডাকটা আমরা এই ফায়ার প্লেসের আশপাশ থেকে শুনতে পাই, ঠিক আছে। আর তাতে কি হয়, তাতে যেটা হয় যে এই নিস্তব্ধ বিকেলে যখন তুষারপাত চারপাশে একটা খুব নিস্তব্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে, কোনো জনমানব চারপাশে দেখা যাচ্ছে না, এইরকম একটা জনমানব শূন্য পরিবেশ, একটা নিস্তব্ধ পরিবেশকে
কিন্তু এই যে ক্রিকেটের যে মিউজিকটা বা ক্রিকেটের যে শব্দটা, ঝিঝি পোকার যে ডাকটা, এই ডাকটা কিন্তু এই নিস্তব্ধতা চিরে প্রকৃতির মিউজিককে, প্রকৃতির যে সঙ্গীতকে, এই সঙ্গীতটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে, যেটা কিন্তু ঘাস ফড়িং করেছিল সামারের সময়। নিস্তব্ধতার বুক চিরে কিন্তু মিউজিক এগিয়ে চলেছে নিজের পথে। প্রকৃতির মিউজিক কখনো থেমে থাকে না, ঠিক আছে। আর in the warmth increasing ever and seems to one in drowsiness half lost the grasshoppers among some grassy hills। আচ্ছা, তো এখানে যেটা বলছে, এই যেটা এখানে বলা হলো সেটা হলো যে এই যে গানটা, ক্রিকেটের যে ঝিঝি পোকার যে ডাকটা, এর ফলে এই যে শীতল পরিবেশটা রয়েছে, শীতল নিস্তব্ধ পরিবেশটা রয়েছে, সেটাই যেন উত্তাপ সঞ্চার হচ্ছে, ঠিক আছে। এখানে ফায়ার প্লেসের একটা ইমেজ রয়েছে। ফায়ার প্লেস কিন্তু উত্তাপ দেওয়ারই একটা ইমেজ। ফায়ার প্লেস মানে তাপকেই সিম্বলাইজ করে, কিন্তু এখানে কিন্তু আরো সুন্দরভাবে বলা হয়েছে যে শুধু ফায়ার প্লেস নয়, ফায়ার প্লেস তো মানুষ তাপ গ্রহণ করার জন্য বা ঘরকে গরম রাখার জন্য ব্যবহার করেই, কিন্তু এই নিস্তব্ধ শীতের বিকেলে এখানে এই যে ঝিঝি পোকার ডাক, যেটা নিস্তব্ধতা চিরে প্রকৃতির মিউজিককে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ডাকটাও যেন একটা উষ্ণতা সঞ্চার করছে। warmth increasing ever আর seems to one in drowsiness মানে একজন ব্যক্তি যে তন্দ্রাচ্ছন্ন, মানে সে ঘুমিয়েও নেই জেগেও নেই, মানে ইন বিটুইন, একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা বা একটা ড্রাউজি স্টেটে রয়েছে, এরকম একজনকে এরকম একজন যে একটা ড্রাউজি স্টেটে রয়েছে, ঠিক আছে, সে ওই ফায়ার প্লেসের ধারে হয়তো বসে এই যে ক্রিকেটের যে গানটা, সেই ক্রিকেটের গানটা সে শুনছে। আর তার একটা ভুল হচ্ছে, অ্যাজ ইফ এটা গ্রাস হপারের গান, আর গ্রাস হপার দূরে একটা ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে থেকে হয়তো এই গানটা গাইছে বলে তার ধারণা হচ্ছে, ঠিক আছে। তার মানে a person is half asleep in drowsiness and he is sitting by the fire, he hears the song of the cricket and mistakes it for the song of the grasshopper singing among some grassy hills। তার মানে এখানে যে কবিতাটা বলছে, যে কবিতার লাস্টের দিকে যে কথাটা বলছে, যে ক্রিকেটের বা ঝিঝি পোকার ডাকটাকে একজন তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, যে কিনা ফায়ার প্লেসের ধারে বসে উত্তাপ গ্রহণ করছে, ঠিক আছে, সে তার কাছে এই গ্রাস হপারের ডাকের সমানই এই ডাকটাকে মনে হচ্ছে। তার সে কিন্তু এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছে না, ডিফারেন্সিয়েট করতে পারছে না, এবং সে বলছে যে অ্যাজ ইফ গ্রাস হপার যেন দূরে কোনো ঘাসে ঢাকা পাহাড় থেকে এই গানটা গাইছে, মানে এই ডাকটা এরকম ভাবে ডাকছে, এবং সেই ডাকের মাধ্যমেই যেন চারপাশের যে নিস্তব্ধতা সেটা কিছুটা হলেও দূর হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ডাকটা হলো ক্রিকেটের ডাক, ঠিক আছে। আর এই ক্রিকেটের ডাকটাই এই নিস্তব্ধ শীতের বিকেলে প্রকৃতির মিউজিককে বা প্রকৃতির আর্থের পোয়েট্রিকে, নেচারের মিউজিককে বা আর্থের পোয়েট্রিকে একটা নতুন মাত্রা দিচ্ছে। কিন্তু যে তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি আছে, সে বসে বসে এই একটা ড্রাউজি স্টেটের মধ্যে রয়েছে বলে এই ক্রিকেটের ডাকের সাথে গ্রাস হপারের ডাকের পার্থক্য বুঝতে পারে না, এবং তার মনে হয় যেন এই গ্রাস হপারের ডাক, গ্রাস হপার যেন দূরে কোনো গ্রাসি হিলস থেকে ডাকছে, ঘাসে ঢাকা পাহাড় থেকে ডাকছে, এবং এই তাতে প্রকৃতির মিউজিকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হলো যখন বলছে যে এই লোকটা গ্রাস হপারের মিউজিক আর ক্রিকেটের মিউজিকের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না কারণ সে ড্রাউজি, সেটা হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, তার মানে এখানে কিন্তু এই গ্রাস হপারটাকে আবার যখন লাস্টে ফিরিয়ে নিয়ে আসা হলো, তার মানে একটা কন্টিনিউইটি প্রদান করা হলো। তার মানে এখানে কিন্তু কে মিউজিকটাকে ক্যারি করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হলো মিউজিকটা, ঠিক আছে। যেরকম বিউটি, আমি যদি বলি, বিউটি তো আমরা অনেক ফর্মে দেখতে পাই। একটা মানুষ বিউটিফুল হতে পারে, একজন সুন্দর স্ত্রীলোক হতে পারে, ঠিক আছে, একটা বাচ্চা বিউটিফুল হতে পারে, ফুল সুন্দর হতে পারে, আকাশের রূপ সুন্দর হতে পারে, প্রকৃতির শোভা সুন্দর হতে পারে। কিন্তু এখানে বিভিন্ন বিভিন্ন ফর্মে আমরা বিউটিটাকে পাচ্ছি ঠিকই, কিন্তু সেন্ট্রাল আইডিয়াটা কি? সেন্ট্রাল আইডিয়াটা তো বিউটি। সেটা মানুষের মধ্যে দেখা গেল, নাকি আকাশের সূর্যাস্তের সময় আকাশটার মধ্যে সেই বিউটি রিফ্লেকশনটা হলো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে এই যে গানটা যে এগিয়ে যাচ্ছে, প্রকৃতির যে সঙ্গীতটা এগিয়ে যাচ্ছে, প্রকৃতির যে আর্থে যে পোয়েট্রিটা এগিয়ে যাচ্ছে, এই পোয়েট্রিটা বা মিউজিকটা এটাই কিন্তু ইম্পর্টেন্ট।
মানে সেটা ক্রিকেট ক্যারি ফরওয়ার্ড করলো নাকি গ্রাস হপার ক্যারি ফরওয়ার্ড করলো, দ্যাট ইজ ইররেলেভেন্ট। ওই জন্য লাস্টে আবার যখন গ্রাস হপারটার কথাটা এখানে নিয়ে আসা হয়েছে, সেটা এনে সম্ভবত কবি এটাই বলতে চেয়েছেন যে গ্রাস হপার আর ক্রিকেট এরা কিন্তু মিডিয়াম অফ দ্য মিউজিক, ঠিক আছে, কিন্তু দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যাকচুয়ালি প্লেড বাই দ্য মিউজিক ইটসেলফ। দ্য মিউজিক নেভার সিজেস, দ্য ফর্মস which carry the music or the media which carry the music forward in nature, those may differ, but the central fact that the music never ceases in nature, the music is ceaseless, that is of paramount importance, and that is the crux of this poem. তো এটাই মেইন জিনিস যেটা এখানে বলতে চেয়েছি, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস আমরা এখানে একটুখানি লক্ষ্য করব, সেটা হলো এই যে মানে মানে পোয়েমটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে, সং মানে এখানে যে সং এর পার্টটা এখানে রয়েছে, একটা জিনিস যদি তোমরা ভালো করে এই কিটসের যে কবিতাগুলো পড়ো তাহলে দেখবে এখানে কিন্তু মানে উনি যখন সং অফ নেচার এর আগে মানে ইউজ করেছেন বা সং অফ নেচার বা সংকে রেফার করেছেন, তখন কিন্তু এই যে সিঙ্গিং বার্ডস যেরকম নাইটিঙ্গেল, কুকু, স্কাইলার্ক এদের রেফারেন্স গুলো কিন্তু আসতো, কিন্তু দুটো চার্পিং ইনসেক্টস মানে এই গ্রাস হপার আর ক্রিকেট এই দুটোই কিন্তু ইনসেক্ট, চার্পিং ইনসেক্ট মানে একটা শব্দ করে আর কি। তো এইরকম দুটো চার্পিং ইনসেক্ট মানে খুবই নগণ্য ফর্ম অফ ক্রিয়েশন, ঠিক আছে। তো এইগুলোকে দিয়ে যে মিউজিক ক্যারি ফরওয়ার্ড করা যায়, এটা কিন্তু রোম্যান্টিক পোয়েটসের মধ্যে একটা নতুন দিক যেটা এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে। কারণ তারা কিন্তু সাধারণত সং বলতে গেলেই কুকু বা স্কাইলার্ক, নাইটিঙ্গেল এইরকম ধরনের সুন্দর সিঙ্গিং বার্ডস এর কথা তাদের কবিতায় ইউজ করেছে, কিন্তু এদেরকে দূরে রেখে যে এরকম পোয়েট্রি অফ আর্থ বা মিউজিক অফ আর্থকে এরকম ইনসেক্টসদের মাধ্যমে ক্যারি ফরওয়ার্ড করা যায়, এটা কিন্তু নতুন দিক আমরা এই কবিতাটায় দেখতে পেলাম। এইটা একটা জিনিস। আর যে একটা বিউটির যে রেফারেন্সটা আমরা এখানে পাই, যেরকম এখানে প্রত্যেকটা সিজনে কিন্তু নিজের নিজের বিউটি নিয়ে আসে। যেরকম অক্টেভে আমরা দেখলাম যেখানে বার্ডস আর ফেইন্টিং, দের ইজ এ হট সান, কুলিং ট্রিজ, এই ইমেজগুলো যেরকম সামারের বিউটির কথা হিন্ট করছে বা সামারের যেসব ফ্যাসেটস বা সামারের যেসব বৈশিষ্ট্য সেইগুলোর কথা এখানে রেফার করছে। সেরকম যখন আমরা সেস্টেটে চলে গেলাম তখন উইন্টার ইভিনিং, লোনলি বাট লাভলি উইন্টার ইভিনিং, সে উইন্টার ইভিনিং এ যেরকম ফ্রস্ট রয়েছে, স্টোভ রয়েছে, ক্রিকেটের সং রয়েছে, এইরকম সব সেনসুয়াস ইমেজেস আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সেনসুয়াস ইমেজ অফ নেচারস বিউটি, সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এই নেচারের এই সেনসুয়াস ইমেজ অফ নেচারের বিউটির সাথে আমাদের মেলোডি বা মিউজিক কম্বাইন হয়েছে, সেই জন্য কবিতাটা কিন্তু একটা আলাদা মাত্রা লাভ করেছে, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজের স্টাইলের দিকে যদি আমরা দেখতে চাই, ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল। অক্টেভ আর সেস্টেটে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। অক্টেভটা সামারকে ডেডিকেট করা হয়েছে, সেস্টেটটা উইন্টারকে ডেডিকেট করা হয়েছে। ইলাস্ট্রেশন খুবই সিম্পল, ঠিক আছে। আর এই সাইকেল অফ সিজনটা এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সাইকেল অফ সিজনের ইরেসপেক্টিভ মিউজিকটা যে কন্টিনিউ করে এটা নিয়েও আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর পেট্রার্কান প্যাটার্নটা ইউজ করে কবিতাটাকে কিন্তু এই সনেটটাকে একটা আলাদা মাত্রা প্রদান করা হয়েছে, কিন্তু খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে কবিতাটা লেখা হয়েছে, প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে। এবং একটা টিপিক্যাল রোম্যান্টিক পোয়েম বলতে আমরা যা বুঝি সেটাই, কিন্তু খালি জাস্ট একটাই ডিফারেন্স, সেটা আমি যে আগেও বললাম যে সিঙ্গিং বার্ডস গুলো কিন্তু এখানে ইউজ করা হয়নি। সিঙ্গিং বার্ডস গুলো যেগুলো টিপিক্যালি রোম্যান্টিক পোয়েটসরা তাদের যখন সং বা মিউজিকের কথা বলা হয় সেগুলো ইউজ করেন, সেই জিনিসগুলোকে কিন্তু এখানে সাইড করে স্কাইলার, কুকু বা নাইটিঙ্গেল এগুলোকে ইউজ না করে এখানে দুটো ইনসেক্ট যেরকম গ্রাস হপার আর ক্রিকেট, তারাও যে নেচারের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ, তারাও যে নেচারের মিউজিকটাকে নিজেদের মতন করে ক্যারি ফরওয়ার্ড করে, নিজেদের মতন করে এগিয়ে নিয়ে যায়, সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে, ঠিক আছে। তার মানে এই কবিতাটা সত্যি ওয়ান অফ দ্য মার্ভেলস অফ ইংলিশ লিটারেচার ক্রিয়েটেড বাই জন কিটস। থ্যাংক ইউ।